আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। কালের কণ্ঠ একটা নিউজ করেছে যেখানে বলছে রাজধানীতে এক বছরে 643 বেওয়ারিশ লাশ। এক বছরে তার মানে জানুয়ারি 2025 জানুয়ারি থেকে 2026 জানুয়ারি পর্যন্ত 643 বেওয়ারিশ লাশ। তার মধ্যে কারণ বাজারে 461, জুরাইনে কবরস্থানে 175 লাশ দাফন করা হয়েছে। এবং এটার পরিপ্রেক্ষিতে আমরা তাহলে যেটা ডিসিশন নিতে পারি সেটা হচ্ছে বাংলাদেশ মোটামুটি একটা অস্থির সময় পার করছে। সামনে বাংলাদেশে অস্থিরতা বাড়বে, কমবে না। সেটা আলামত আমরা কীভাবে পাই? সেটা আলামত পাই হচ্ছে আমাদের, আপনারা দেখেছেন বাংলাদেশের নর্মালি যেটা নির্বাচনী সংস্কৃতি, সেখানে একদল খায় আর একদল খায় না। তো যেটা হয়, একটা গ্রুপ বঞ্চিত থাকে এবং বঞ্চিত থাকলে তারা উগ্রপন্থার বিকাশ ঘটায়। জামাত শিবির যে বাংলাদেশের রাজনীতিতে বর্তমানে শক্তিশালী একটাই কারণ তাদেরকে গত 17 বছর তারা দেশে ছিল, তাদের উপর আওয়ামী লীগ নানা রকমের অত্যাচার নির্যাতন করেছিল এবং যার ফলে তারা বঞ্চিত হয়েছে। তারা উগ্রপন্থার পথ বেছে নিয়েছে এবং আওয়ামী লীগকে দেশ ছাড়া করেছে, বিপ্লব করেছে, তারা গণ অভ্যুত্থান করেছে। এখন ইউনূস ক্ষমতা নেওয়ার পরে থেকে আওয়ামী লীগকে তারা বঞ্চিত করছে, নির্বাচনে আওয়ামী লীগ নাই। সুতরাং আওয়ামী লীগ যদি নির্বাচনে না থাকে, আওয়ামী লীগ কি চুপচাপ বসে থাকবে নাকি তারা সহিংস হবে? আওয়ামী লীগ সহিংস হবে। এবং সহিংসতার আলামতটা আমরা কীভাবে দেখতে পাই? আমরা দেখতে পাই সজীব ওয়াজেদ জয় অথবা শেখ হাসিনা অথবা ইন্ডিয়া, তাদের নানা রকম কার্যক্রমের মধ্য দিয়ে। অথবা তারেক রহমান যে বুলেট প্রুফ গাড়ি কিনেছে, সেটা কি সহিংস বাংলাদেশ? সেখানে সে তার নিরাপত্তা নিশ্চিত করতে চেয়েছে, জনগণের জন্য নিরাপত্তার কথা চিন্তা করেনি। 24-এর যে বিপ্লবের শক্তি ছিল, যারা হাসিনার এত বড় শক্তিকে কি করেছে, তারা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করেছে। সেই শক্তির এজেন্ডাটা কি? তারা কি চায় বাংলাদেশে? তারা কি বিএনপি? তারা কি জামাত? তারা কি দেশি বিদেশি শক্তি? তারা কি? সেটা আমরা অনুমান করতে পারি, কিন্তু বাস্তব সত্যিকার অর্থে আমরা কিছু জানি না। ঠিক আছে? তাহলে তারা তাদের এজেন্ডা যদি বাস্তবায়ন করতে না পারে, তারা কি সহিংস হয়ে উঠবে না? গত 17 মাসে বাংলাদেশের সরকারের যে কার্যক্রম, সেটা আমাদেরকে কি বলে? এই যে 24-এর বিপ্লবের যে শক্তি, তারা ডেফিনেটলি আওয়ামী লীগ না। তারা মনে হয় তারা বিএনপিও না, কারণ বিএনপি পালিয়েছিল। বিএনপি শক্তি দেশের বাইরে ছিল, তারা দেশের ভিতরে ছিল না। দেশের ভিতরে যারা ছিল তারা ইসলামী শক্তি ছিল। ইন্ডিয়ান হ্যাজিমনি, ইন্ডিয়া যেহেতু 17 বছর আওয়ামী লীগের শাসন আমলে দেশে প্রভাব বিস্তার করেছে, এখন যেহেতু তারা দেশে প্রভাব বিস্তার করতে পারছে না, তারা কি দেশে প্রভাব বিস্তার করতে চাইবে না? চাইবে তো। তাহলে তারা চাইলে তাদের সাথে 24-এর বিপ্লবীর যে শক্তি, তাদের কি বোঝাপড়া হতে হবে না? অথবা তাদেরকে মিলমিশ হতে হবে না? যদি না হয়, তাহলে কী হবে? দেশের মধ্যে সহিংসতা আসতে পারে না? ইন্ডিয়ান এম্বাসি থেকে তারা তাদের অতিরিক্ত যে জনবল, পরিবারের যে সদস্যগুলো, তাদেরকে বাংলাদেশ থেকে প্রত্যাহার করে নিয়েছে। শুধুমাত্র অতি প্রয়োজনীয় লোকজন ছাড়া বাকিদেরকে তারা বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে ফেরত নিয়ে গিয়েছে। সুতরাং আমরা নির্বাচন পূর্ববর্তী যে সহিংসতা, নির্বাচন পরবর্তী যে সহিংসতা, এই দুটো আমরা মোটামুটি প্রেডিকশন হয়তো করে রাখা যায়। অথবা আমাদের গণ অধিকার পরিষদের একজন ছিল রাশেদ, সে বলেছিল যে 50 জন প্রার্থীকে গুলি করে মেরে ফেলা আওয়ামী লীগের মনে হয় একটা এজেন্ডা হিসেবে আছে নির্বাচন বানচালের জন্য। এবং তারই পরবর্তীতে আমরা দেখতে পেয়েছিলাম ওসমান হাদি প্রকাশ্যে রাজপথে খুন হতে। সুতরাং নির্বাচনী প্রচারণা কিন্তু শুরু হয়েছে মাত্র, কারণ প্রার্থীতা কনফার্ম হয়েছে, তাদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে এবং অল্প সময়ের মধ্যে প্রচারণা শুরু হবে। আগামী যেহেতু ফেব্রুয়ারির 11-12 তারিখে যদি নির্বাচন, সুতরাং খুব বেশি সময় আর নাই। সুতরাং মাঠে যখন প্রার্থীরা অ্যাক্টিভ হবে, তখন নির্বাচন বানচালের জন্য অনেক কিছুই তো করতে পারে। আমাদের 1/11 সরকারের সময় আমরা দেখেছিলাম দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হওয়ার জন্য নির্বাচনে মাত্র 7 দিন আগে কিন্তু নির্বাচন বাতিল হয়ে গিয়েছিল এবং আর্মি ক্ষমতা নিয়েছিল। তাহলে বাংলাদেশের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কি তেমন করে সামর্থ্য আছে? তেমন করে সামর্থ্য নাই তো। ছিল, হাসিনার সময় ছিল, ফ্যাসিজমের মধ্য দিয়ে ছিল, লোকজনকে খুন করার মধ্য দিয়ে ছিল। এমনি আইনশৃঙ্খলা পরিস্থিতি যেটা বলে আর কি, শান্তশিষ্টভাবে শক্তি প্রয়োগ না করে, সে সামর্থ্য বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর নাই। কারণ বাংলাদেশ অভাবনীযোগের দেশ, এখানে লুটেরা শ্রেণীরা হচ্ছে শাসক শ্রেণী। সুতরাং জনগণকেও কি করতে হবে? মোটামুটি
বিদ্রোহী হতে হবে, জোর প্রয়োগ করতে হবে। যদি জোর প্রয়োগ করা না হয় সেখানে আপনার কথা কেউ শুনবে না। বাংলাদেশের আইনি শাসন বলে কখনো কোনো কালে কিছু ছিল না, সব সময় ছিল জোর যার মুল্লুক তার। নির্বাচন পরবর্তী সরকারে, তারপরে রাজনীতির মাঠে, ক্ষমতার রাজনীতিতে, সচিবালয়ে, নানা রকম অফিস আদালতে, সব হচ্ছে জোর যার মুল্লুক তার। মামা ভাগনা রিলেশনশিপ, চোর ডাকাত কেন্দ্রিক শাসন ব্যবস্থা। সুতরাং আইন শৃঙ্খলা বাহিনী বাংলাদেশে কখনোই আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে পারেনি। আইন আদালত সবসময় ছিল হচ্ছে ভাগ বাটোয়ারার একটা ব্যাপার স্যাপার। বর্তমানে নির্বাচনে মনোনয়নগুলো যেগুলো আমরা দেখতে পাই, ব্যাংক ডাকাতরা, ঋণ খেলাপিরা, অথবা যারা দেশে বিদেশে পালিয়েছিল দ্বৈত নাগরিক, তাদেরকে দিয়ে তারা কি করছে, বাংলাদেশের শাসন ব্যবস্থা পরিচালনা করার চেষ্টা করছে। সুতরাং এগুলো আমাদেরকে যেটা বলে যে আইন শৃঙ্খলা বাহিনী যেহেতু বাংলাদেশে সক্ষম না, যেহেতু গুম খুন খুব সম্প্রতিকালে তাদের বিচারের মুখোমুখি হয়েছে, সুতরাং তারা হয়তো বা নৈতিকভাবে তেমন সক্ষম হবে না, এবং তারা আগের মতো করে সেরকম ডেডিকেশন আর দেখাবে না, কাউকে গুলি করতে যাবে না, তারা দর্শকের ভূমিকা পালন করবে। সুতরাং আইন শৃঙ্খলা বাহিনী খুব বেশি সক্ষম সেটা বলা যাবে না যে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনী সহিংসতা তারা কন্ট্রোলে রাখতে পারবে। তাহলে গঠনগত পরিবর্তন সফল হতে আমরা যেই ইউনূস সরকারের যেই সাংবিধানিক সংস্কার কমিশনের যেই নানা রকমের প্রস্তাবনা, সেগুলা যেহেতু বাস্তবসম্মত হলে বাংলাদেশ যেহেতু একটু উন্নয়নের পথে যেতে পারে, সুতরাং সেই জিনিসটা গণভোটে বাস্তবায়িত হোক, সেটাও তো সমাজের অনেকেই হয়তো চাইবে না। সুতরাং যদি অনেকে যদি না চায় সেক্ষেত্রে কি সেটা হবে? সেক্ষেত্রে সেটা হবে না। সুতরাং সেটাও হতে অনেকে হয়তো দিতে চাইবে না। সুতরাং এই অবস্থায় নির্বাচন বানচাল হয়ে যাওয়ার, সহিংসতা পরিস্থিতি বেড়ে যাওয়ার, আলটিমেটলি নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক, যেগুলো কৌতুক ছাড়া অন্য কিছু না, তারপরেও আমরা শব্দগুলো ইউজ করেছি, কারণ আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রেখে সেটাকে কখনোভাবে ইনক্লুসিভ বলা যাবে না। যেমন আমরা বলেছিলাম যে আওয়ামী লীগ যখন নির্বাচন করেছিল বিএনপিকে বাইরে রেখে সেটা ইনক্লুসিভ হতে পারে না, সুতরাং এখন আমরা একই কথাই বলছি। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে মোটামুটি নির্বাচন পূর্ববর্তী এবং নির্বাচন পরবর্তী একটা সহিংসতার দিকে যাচ্ছে, এবং সেই জিনিসটার আলামত আমরা ভারতীয় এমবেসির এসেন্সিয়াল লোকজনকে সরিয়ে ফেলার মধ্য দিয়ে দেখেছি, অথবা তারা যে প্রিকশনমূলক ব্যবস্থাগুলো নিয়েছে। কেন তারা এর আগে তো মনে হয় কয়েকবার আক্রান্ত হয়েছিল, গুলশানে যেহেতু তাদের এমবেসি ছিল সেখানে। সুতরাং তারা সব দিক বিবেচনা করে গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই তারা কি করেছে, তাদের প্রত্যাহার করে নিয়েছে। আর আওয়ামী লীগ যেহেতু বলেছে যে নো ভোট নো নৌকা, নো নৌকা নো ভোট, তাহলে সেই ভোটটা তারা হতে পারে না। আর আওয়ামী লীগ যেহেতু বিরোধী দলে থাকা অবস্থায় প্রচণ্ড শক্তিশালী, আর নির্বাচন বানচাল করতে তো খুব বেশি কিছু লাগে না, কয়েকটা জায়গায় দু একটা বোমা তোমা ফুটা দিলে কি হয়ে যায়, নির্বাচন বানচাল হয়ে যায়। লোকজন তখন আর নির্বাচনে ভোট দিতে যাবে না, এবং সেই ভোটকে সুষ্ঠুও বলা যাবে না। আর যদি ওসমান হাদির মতো যদি কিছু ঘটনা, যদি অঘটনমূলক ঘটনা যদি ঘটে যায়, তাহলে তা আর সেটাকে নিয়ে অন্য কিছু বলার কোনো কারণ নেই। সুতরাং এই অবস্থা আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ অস্থির হয়ে উঠছে, এবং অস্থির হওয়া আলামতটা আমরা দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন না? সুতরাং আপনাদের মতামত জানাবেন, ভালো থাকবেন, আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।